নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2011 সালে যখন ক্ষমতার পরিবর্তন হলো তখনও বামপন্থীরা 60 জন নির্বাচিত হয়েছিলেন। 2016 সালে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলো। কংগ্রেস পেয়েছিল 42টা আসন আর বামেরা বোধহয় 34-35টা, সর্বমোট 77 জন বিধায়ক বিরোধী দলের নির্বাচিত হয়েছিলেন। আব্দুল মান্নান বিরোধী দলনেতা হয়েছিলেন। তারপর থেকে না খেলাটা ঘুরতে শুরু করে। 2019-এ বামেরা একজনও জিততে পারেননি লোকসভায়, কংগ্রেস যেহেতু দুজনে জিতেছিল, এবং বামেদের শতকরা ভোট প্রাপ্তির হার সিঙ্গেল ডিজিটে নেমে যায়। 21-এও তার কোনো ব্যতিক্রম হয়নি, রক্তক্ষরণ অব্যাহত থাকে। 24-এর লোকসভা নির্বাচনে কয়েকটি আসনে বাম কংগ্রেস জোট লড়াই দিচ্ছে। তারা কত ভোট পাবে তার উপর ফলাফল নির্ধারিত হতে পারে। সব মিলিয়ে 7খানা মতো আসন, কিন্তু তার বাইরে বাম কংগ্রেস জোট কোনো লড়াইতেই নেই। আমি গ্রাউন্ড রিপোর্ট বলছি, ধর্মনিরপেক্ষ দলের ধর্মনিরপেক্ষ নেতা জনবিন্যাসের সুবিধা পেতে দক্ষিণবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে দাঁড়িয়েছিলেন সম্ভবত ভাগ্যদেবী এবারও তার প্রতি সুপ্রসন্ন হচ্ছেন না। আপনারা বুঝতে পেরেছেন কাকে আমি লক্ষ্য করেই কথাটা বলছি। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় তিনি ঘুরেছেন নির্বাচিত হওয়ার জন্য, হয়েছেন, হননি, কিন্তু জনবিন্যাসের সুবিধা নিতে এবার তিনি দক্ষিণবঙ্গের যে কেন্দ্রটিতে বেছে নিয়েছেন, নিজেকে ধর্মনিরপেক্ষ বলে জাহির করা ভদ্রলোক, তার ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কি আমি তার কাছ থেকে একটু জানতে চাই। এবার আসুন বিজেপির এই উল্কা সদৃশ্য উত্থান। বিজেপির ভোটাররা কি মঙ্গল গ্রহ থেকে এসছে? এখানকারই মানুষ। এতদিন বিজেপি 10-11% বেশি ভোট পেত না, কতগুলো পকেটে পেত। আমরা কলকাতাতে যারা সাংবাদিকতা করতাম তারা বড়বাজারের পার্টি বলতাম বিজেপিকে। আমার মনে আছে ওই সময় তপন শিকদার, তারপরে পরশ দত্ত, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা নিয়মিত পার্টি অফিসে যেতেন, আমরা যেতাম, গল্প করতাম, কিন্তু এক্সপ্যান্ড করতে পারেনি বিজেপি। নরেন্দ্র মোদীর জমানায় বিজেপির এই বারবারন্ত, এবং পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। এবং বিধানসভায় যে তারা 38% ভোট পেল, 54% হিন্দু ভোট পেল, এই ভোটের অধিকাংশটাই এসছে বামেদের থেকে, কিছুটা কংগ্রেস থেকে এবং কিছুটা তৃণমূল থেকে, ম্যাক্সিমাম বাম থেকে। তাহলে এবারও কি বামেদের রক্তক্ষরণ অব্যাহত থাকবে? বামেদের ভোটও কি এবার রামে যাবে? এটাই একটা বড় প্রশ্ন। রক্তক্ষরণ মানে বিধানসভায় বামেরা যা ভোট পেয়েছে তার থেকে শতাংশের বিচারে কয়েক শতাংশ বেশি পাবে, কতগুলো পকেটে পাবে, কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গের চিত্র যদি আপনি দেখেন, বড়জোর 11-12% ভোট তারা পেতে পারে। কংগ্রেসও আটকে থাকবে 6-7%। আমি খুব আশাবাদী হয়ে বললাম যে 11-12%, তা নাও হতে পারে। সিঙ্গেল ডিজিটে বামেদের ভোট প্রাপ্তি থেমে থাকতে পারে। অনেক বামপন্থী বন্ধু আছেন, আমার চ্যানেল দেখেন, তারা সমাজ মাধ্যমে একেবারে এই লাল ফৌজ, বাস্তবের মাটিতে তারা ফেরারি ফৌজ। বামপন্থীদের একটা ভাগ আছে জানেন তো। একদল মনে করেন যে বিজেপিকে রোখা এখন আশু কর্তব্য, বামপন্থীরা পারবে না, তৃণমূলকে দাও। তাই নো ভোট টু মমতা ক্যাম্পেনের সুফল মমতা পেয়েছিলেন। বামপন্থীদের একটা ভোট মমতার কাছে গেছিল বিজেপিকে ঠেকানোর জন্য। আর একদল মনে করেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার রাজ্যপাট গেছে, তাকে উচিত শিক্ষা দিতে হবে, একমাত্র বিজেপি পারে। এই পাল্লাটা ভারী। এই প্রেক্ষিতে দেখতে হবে বামপন্থী নেতাদের বিজেপির প্রার্থীদের আশীর্বাদ করা। রেজ্জাক মোল্লা
সেই পদে 71 সাল থেকে বিধায়ক, কখনো হারেননি। 2011 সালের নির্বাচনে জেতার পর তিনি যে উক্তিটা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লক্ষ্য করে, কার্যত প্রবাদে পরিণত হয়েছে, হেলে ধরতে পারে না কেউটে ধরতে গেছে। সেই রেজ্জাক সাহেব তৃণমূলে গিয়েছিলেন, জিতেছিলেন, মন্ত্রী হয়েছিলেন, এখন অসুস্থ, কার্যত শয্যাশায়ী, কিন্তু রাজনীতির খবরাখবর রাখেন। তার কাছে গেছিলেন জয়নগরের তৃণমূল প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। রেজ্জাক সাহেব দুহাত তুলে তাকে আশীর্বাদ করেছেন, সতর্ক করে দিয়েছেন শওকত মোল্লা সম্পর্কে, বলেছেন তৃণমূলের সংগঠন ভালো, হয়তো আরো কিছু টিপস দিয়েছেন বামপন্থীদের ভোটটাকে কিভাবে ট্রান্সফার করতে হবে। প্রার্থী খুশি। রেজ্জাক সাহেব বলেছেন যে প্রতিমা মণ্ডলকে তিনি আশীর্বাদ করতে পারবেন না। অর্থাৎ রেজ্জাক সাহেব তৃণমূল করুন যাই করুন আদ্যন্ত বামপন্থী, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। তিনি তৃণমূল করেছিলেন তার অনেকগুলো কারণ ছিল। দেখুন, বাম জমানায় 2001 থেকে 2011 পর্যন্ত যদি ধরেন, ওই সময়টাতে আমি খুব কাছ থেকে দেখেছি। আমি আলিমুদ্দিন যেতাম, কালীঘাট যেতাম, সব জায়গায় যেতাম। ইনক্লুডিং আপনি 2001 থেকে 11, 2000 থেকে 2011, তা রেজ্জাক সাহেব তার নিজের দপ্তরে বসে, বিধানসভায় তার চেম্বারে বসে যে সমস্ত কথাগুলো বলতেন ক্যামেরার সামনে, ক্যামেরার বাইরে, অস্বস্তি বাম নেতাদের হতো না তা তো নয়। হুল ফুটিয়ে কথা বলতেন, নিজেকে চাষার ব্যাটা বলতেন। ও বলতেন যে বুদ্ধবাবুর সময় সিপিএম কি বলবো আর কি, মাটির সঙ্গে যোগ হারিয়ে ফেলেছে, তার খেসারত দিতে হবে। তা হয়েও ছিল তাই। তা রেজ্জাক সাহেব বামপন্থী, যদিও তিনি হজ করেছেন, হাজি হয়েছেন, কিন্তু মননে তিনি বামপন্থী। সেই বামপন্থী রেজ্জাক সাহেব যখন ডক্টর অশোক কান্ডারিকে দুহাত তুলে আশীর্বাদ করেন এবং কঠিন ভোট যুদ্ধে কিভাবে রণকৌশল তৈরি করতে হবে সে সম্পর্কে মূল্যবান পরামর্শ দেন, এটা কিন্তু বাংলার রাজনীতিতে একটা নতুন ঘটনা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাপস রায় 5 বারের বিধায়ক, 10 বছরের কাউন্সিলর। তৃণমূলের মধ্যে যে গুটি কয়েক মানুষ ছিলেন যারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছিলেন, তাদের মধ্যে তাপস রায় অন্যতম। তাপস বাবুর বাড়িতে ইডির অভিযানের পর তাপস বাবুর পাশে কারা দাঁড়িয়েছিলেন? অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, এরা প্রত্যেকেই বিরোধী। শাসক তৃণমূল তো সেভাবে দাঁড়ায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে নিয়ে বিধানসভায় বলতে পারেন শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, কিন্তু একবারও তাপস রায় বা তার স্ত্রী বা তার মেয়েকে ফোন করে বলতে পারেননি যে আমি তোমাদের সঙ্গে আছি। সেই তাপস রায় বিমান বসুর সঙ্গে দেখা করেছিলেন, নমস্কার করেছেন। আমার মনে হয় যে প্রবীণতম রাজনীতিবিদ এই পশ্চিমবঙ্গে বিমানবাবু। আশীর্বাদ নিয়েছেন, সমর্থন চেয়েছেন, রুদ্ধদ্বার কথা বলেছেন, এবং বিমানবাবু মানে সাগ্রহে তাপসবাবুকে বরণ করেছেন, গ্রহণ করেছেন, কথা বলেছেন, হয়তো পরামর্শও দিয়েছেন। তাহলে এটা কিসের ইঙ্গিত? নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। দেখুন, তাপসবাবু যে কেন্দ্র থেকে লড়ছেন না, সেটা হচ্ছে কলকাতা উত্তর। এবার কলকাতা উত্তরে সিপিএম এর প্রার্থী নেই, অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের প্রার্থী হয়েছে। তাহলে সিপিএম এর কর্মী সমর্থকরা কিন্তু নিজের প্রতীক দেখতে পাচ্ছেন না। তারা কি সবাই কংগ্রেসকে ভোট দেবেন, নাকি তাদের একটা বড় অংশের ভোট বিজেপির প্রার্থী পাবে? তাই এই
রেজ্জাক সাহেবের কাছে আশীর্বাদ চাইতে যাওয়া, রেজ্জাক সাহেবের আশীর্বাদ করা, বিমান বসুর কাছে আলিমুদ্দিন স্মৃতি তাপস রায় শটান পৌঁছে গেলেন, বেরিয়ে এসে খুব হাসি মুখে মানে তৃপ্তি পেয়েছেন এই দেখা করে, সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন সংবাদ মাধ্যমের সামনে। কিসের ইঙ্গিত? বামপন্থী ভোটারদের কাছে কি কোনো বার্তা যাচ্ছে? দেখুন, বামপন্থী এবং কংগ্রেসের জোট এই মুহূর্তে তৃণমূলকে সারা রাজ্যে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন, এটা বাস্তব। তৃণমূলকে এই রাজ্য থেকে হটাতে পারে একমাত্র বিজেপি। আপনার বিজেপির সমর্থক নাই হতে পারেন, কিন্তু যদি চোখ কান খোলা রাখেন তাহলে এই কথাটা অন্তত আপনি মানবেন। তাহলে যারা তৃণমূলকে রাজ্য থেকে হটাতে চায় তাদের কাছে করণীয় কি? গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ভোটটা তৃণমূলকে যে হারাতে পারবে বলে মনে হয় তাকে দেওয়া, সেখানে বিজেপির প্রার্থী থাকলে বিজেপি প্রার্থীকে দেওয়া, পরবর্তীকালে বিজেপি ক্ষমতায় আসলে লড়াই করবেন, আদর্শগত লড়াই হবে। বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো রূপায়ণ করতে পারবে কিনা সবার নজর থাকবে। ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাতা, অন্নপূর্ণার ভান্ডার, প্রতি বছর এসএসসি শূন্য পদে নিয়োগ, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ, স্বচ্ছ নিয়োগ, সব শূন্য পদ পূরণ, এগুলো বিজেপি ক্ষমতায় আসলে করতে পারে কিনা দেখতে হবে। বিরোধী স্পেস তো থাকবে, সেখানে বাম কংগ্রেস থাকবে, কিন্তু এই মুহূর্তে করণীয় কি আমাদের বামপন্থীদের? যদি আপনারা এই অপশাসনের মুক্তি চান তাহলে সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। দেখুন, সন্দেশখালী এই ভিডিও নিয়ে অনেক জলগোলা হলো। ছোটবাবু পিসিমণি বললেন যে টাকার বিনিময়ে বাংলার মাতৃশক্তির সম্মান বেঁচেছে বিজেপি। তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিযোগ করছেন তৃণমূলই আর এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তার শ্লীলতাহানি করা, তার অশ্লীল ছবি তুলে রাখা, এবং বলেছেন শিবু হাজরা, উত্তম, শাহজাহান এরা মহিলাদের উপর অত্যাচার করত, রেখাপাত্রদের তোলা অভিযোগ মিথ্যে নয়। ছোটবাবু আর তার সাকরেতরা এখন আর তো মুখ খুলতে পারছেন না, ভান্ডা ফোর হয়ে গেছে। সন্দেশখালীর মূল ঘটনা থেকে লোকের নজর ঘোরাতে এই ভিডিও কাণ্ড ঘটিয়েছিল। এইসব স্টিং অপারেশনে টবে লাগানো গাছ অত্যন্ত দক্ষ। নারদার কথা আপনাদের মনে নেই? ভেবেছিলেন এই কাউন্টার ন্যারেটিভ বাংলার মানুষ বিশ্বাস করবে, বিশ্বাস তো করেনি, উল্টে মুখ পড়েছে, বুমেরাং হয়েছে। তার মাঝখানে নিজের দলের পঞ্চায়েত সদস্যই অভিযোগ করছে যে তৃণমূলের এক পুরুষ পঞ্চায়েত সদস্য তার শ্লীলতাহানি করেছে, হুমকে দিচ্ছে। শেখ শাহজাহান এবং তার সাকরেতদের 14 কোটি টাকা সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। আর মাননীয়া কি বলেছিলেন? শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে। আর ছোটবাবু কি করেছে শাহজাহান? আর ভিডিও প্রকাশ্যে আসার পর বললেন ভুল হয়ে গেছে, শাহজাহানকে দলে রাখলেই ভালো হতো, এইরকম একটা কিছু। ভুল তো হয়েছেই। শাহজাহানের সঙ্গে আপনাদের কিসের সম্পর্ক বঙ্গবাসী জানেই, ইলাবোরেট করে আর বলছি না। এই যে সব রত্ন দেখুন, কুন্তল, শান্তনু, বিনয় মিশ্র, শাহজাহান, কাকু, সব রত্ন দেখুন। নবরত্ন সভা প্রায়, ছোটবাবুর নবরত্ন সভা। আর কি অবলীলায় বড় বড় কথা বলেন না। সংগ্রাম নেই, ত্যাগ নেই, লিফটে করে ওঠা, বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত একজন রাজনীতিক, যিনি ইয়ার অ্যাপারেন্ট হবেন, পশ্চিমবঙ্গের বাস্তব সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই। প্রতিবেদন শেষ করে একটা ছোট্ট কথা বলে, স্বাতী মালিওয়াল রাজ্যসভার সদস্য আপের
কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী তাকে নিগ্রহ করলো মুখ্যমন্ত্রীর বাসভবনে। আন্না হাজারের ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ থেকে উঠে আসা কেজরিওয়াল এখন নিজেই দুর্নীতির প্রতীক। ৭৫ কোটি টাকা খরচ করে বাসভবন সংস্কার করেছেন। এরা নারী মুক্তি, মহিলাদের সম্মানের বিষয়ে এত কথা বলেন, আর নিজের দলের নেত্রী, সাংসদ, মুখ্যমন্ত্রীর বাসভবনে আক্রান্ত হচ্ছেন তার ব্যক্তিগত সহকারীর দ্বারা। এই প্রশ্ন কেজরিওয়ালকে করায় মেজাজ হারাচ্ছেন। বাহ, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ।